রুমারির ঘটনা যে ঘটেছিল, এই রুমারির ঘটনাকে কেন্দ্র করে এই হাসিনা সরকার ভারতের সাথে হাত মিলিয়ে ভারতের সাথে ষড়যন্ত্র করে আজ আমাদের বাংলাদেশ রাইফেলসের মান খর্ব করে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের ঐক্যটাকে ধরে রাখার জন্য আমরা সংঘবদ্ধ হওয়ার জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হতে পারি, সরকারকে জানা দিতে পারি যে আমরা কষ্টে আছি, আমরা অসহায়, আমরা নিরুপায়, আমরা রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, ছেলেমেয়ের চাকরি হচ্ছে না। যখনই শুনি যে এরা 25-26 বিদ্রোহের সৈনিক, তখনই তারা আমাদের চাকরি দেয়। বাস্তবতা হলো আমরা কখনোই বিদ্রোহ করিনি। আমরা সারা জীবন দেশ তথা জাতির কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করার জন্য শপথ নিয়েছি এবং এখনও এই 16টি বছর আপনি একটা ইতিহাস দেখেন, 18,520 জন লোক চাকরিচ্যুত হয়ে আজ পর্যন্ত এই 16 বছরের মধ্যে কোনো একটা মিডিয়ার নামে একটা চিঠি পর্যন্ত নেই। তাহলে আমরা কতটা সুশৃঙ্খল এবং আমরা কতটা ডিসিপ্লিন মেনটেন করি এবং সরকারি আনুগত্যকে আমরা শ্রদ্ধা করি এবং এই দেশ তথা জাতির জন্য আমরা নিবেদিত। আমরা যতদিন বেঁচে আছি দেশ তথা জাতির জন্য থাকবো। একটা দেশ মোবাইল মিডিয়ার কল্যাণ পরিষদের প্রধান আসসালামু আলাইকুম। আমরা দিনাজপুর জেলার সকল মিডিয়া সদস্যগণ দিনাজপুর জেলার সকল মিডিয়া সদস্য আজকে আমরা একত্রিত হয়েছি দিনাজপুর জেলার সকলে দিয়ে মানববন্ধন। দিনাজপুর জেলার সকল মিডিয়া সদস্য 2009 সালে চাকরিচ্যুত সরকারের প্রশাসনের মাধ্য দিয়ে হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি একজন বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর সদস্যের সন্তান। আমি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন এই বাংলাদেশকে নতুন স্বাধীনতার এই দেশে আমি বলতে চাই যে আমাদের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, আমরা সমাজে নিকৃষ্ট একটা পরিস্থিতিতে বসবাস করতেছি। আমরা কোথাও কোনো পরিচয় দিতে পারি না। আমরা একজন দেশপ্রেমিকের সন্তান হিসেবে আমরা কোথাও আমাদের ন্যায্য পরিচয় দিতে পারি না। আমরা এই দুর্বিষহকর পরিস্থিতি থেকে মুক্তি চাই। আমরা চাই যে আমাদের সকল মিডিয়ার সদস্য যারা নিরপরাধ আছে তাদেরকে পূর্ণ তদন্ত করে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে তদন্তের আওতায়। রুমারির ঘটনা যে ঘটেছিল, এই রুমারির ঘটনাকে কেন্দ্র করে এই হাসিনা সরকার ভারতের সাথে হাত মিলিয়ে ভারতের সাথে ষড়যন্ত্র করে আজ আমাদের বাংলাদেশ রাইফেলসের মান খর্ব করে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ যে 4 নম্বর জিগাতলার গেট দিয়ে যে সাইকেলের গাড়ি ঢুকেছিল, সেই গাড়িটা কার গাড়ি ছিল?
এবং ওই গাড়িতে কে ছিল? এই 12 জন নৌ বাহিনীর লোক ছিল। তারা কেন কিভাবে বাংলাদেশে আসলো? তারা কোন বিমানে আসলো? ওই দিন যে বিমান ছিল সেই বিমান 12টার বিমান বেলা 2টার সময় গেছে এবং কোন যাত্রীর জন্য ওই বিমান লেট করেছিল 2 ঘন্টা। আজ আমরা এই দেশের এই মানুষকে বলতে চাই যে আমরা কি অন্যায় করেছি। 18,773 জন লোক জেল কাটার পরেও কোনো অপ্রীতিকর ঘটনার সাথে এই বাংলাদেশ সাহিত্যের সদস্য জড়িত হয় নাই। কেন আমাদের প্রতি নজর দেওয়া হয় না? এই দেশের উপদেষ্টা, আমাদের মহাসচিব এবং যারা আছে কমান্ড পোস্টে, তাদেরকে আমি অনুরোধ করতে চাই যে আমাদের বাংলাদেশ সাহিত্যে যারা কারাগারে বন্দী আছে তাদের মুক্তি চাই এবং আমরা চাকরিতে পুনর্বহাল হতে চাই। আমাদেরকে চাকরি করার জন্য সুযোগ দেওয়া হোক। আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী, আমাদেরকে চাকরির সুযোগ করা হয়েছে। আজ রুহানির ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে জেল দিয়েছে এই হাসিনা সরকার। আজ হাসিনা সরকারের যে লোক যে সাজানো সংসার ছিল এখনো শেষ হয়ে যায়নি, দেশ থেকে নির্মূল হয় নাই। তাই আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকারের এই দুর্নীতিকারী এই মানুষকে হত্যা করে জখম করে ছাত্র ভাইদেরকে হত্যা করে আজ আমাদের এই আইনা ঘরে বন্দী করে রাখা হয়েছে। আজ দেশ দৌলতে জেলে হোসেন ছাইনি এই দেশের মাটিতে তাকে ক্ষমা করা হয় নাই, তাকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। আমি সরকারের কাছে দাবি করতে চাই, আমি দাবি করি এই হাসিনা সরকারে এই দেশের মাটিতে এনে তাকে ফাঁসির মঞ্চে উঠানো হোক। আজ আমার নিরহ ভাই ফাঁসির মঞ্চে উঠাচ্ছে, আমাদের দেশ দৌলতে জেলে হোসেন ছাইনিকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। এই জন্য আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে হাসিনা সরকারকে এই দেশের মাটিতে এনে আবার তাকে আয়না ঘরে এবং ফাঁসির মঞ্চে ঝোলানো হোক। এটা আমি দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তার বক্তব্য দিলেন মমতাজ বেগম, তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সদস্য পরিবারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। এর সাথে আমি অল্প কথা বলেই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ এখানে অনেক লোকজন রয়েছেন এবং সেই সঙ্গে একটা বিশেষ জায়গা, যার জন্য এখানে অনেক ভিড় হচ্ছে। তো আমি 1988 সালে এই বিডিআরে যোগদান করি। যোগদান করার পরে ছেড়ে আমি একটা ইউনিটে যাই। সেই ইউনিটটা হলো 33 ব্যাটালিয়ন, যেটা সিলেটের তৎকালীন সিলেট সেক্টরের ছিলেন। তো এই ব্যাটালিয়নটা পর্যায়ক্রমে 2 স্থান পরিবর্তন করার পরে এসে যাই রৌমারী রাজীবপুর, অর্থাৎ যেখানে রৌমারীর বাড়িতে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে অংশগ্রহণ করি। আমি এই দেশের একজন সন্তান, আমি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই আমি এই দেশের এই বাহিনীতে যোগদান করেছিলাম। কিন্তু আমার সেই যুদ্ধে অংশগ্রহণ করা বেশ কাহিনী রয়েছে, অনেক বেশি বড় গল্প রয়েছে, সেগুলো তো বলার এখন আমাদের সুযোগ নেই। তারপরেও আমি সংক্ষিপ্তভাবে বলি, রবিবারের যুদ্ধে যখন শুরু হয়, সেটা শুরু হয় ভোর 4টার সময় থেকে। ভোর 4টার সময় যখন এটা শুরু হয় তখন আমরা ছিলাম এভাবে আমরা দাঁড়িয়েছিলাম 9 কিলো রাইড করার জন্য। এমতো অবস্থায় খবর আসলো, আমাদের বললেন যে আপনি কি কোনো খবর পেয়েছেন, তাহলে আপনি এখন সব সৈনিককে কেটে নিয়ে যান, সবাই রওনা হয়ে চলে যান।
রোমারিতে যাওয়ার যখন বলা হলো তখন আমরা কিছুই জানি না যে কি কারণে তাদের বলা হচ্ছে। তারপরে আমাদের একটা চিন্তা অবিলম্বে মুক্তি চাই এবং আমরা আমাদের হারানো যে চাকরি ঐতিহ্য আমরা ফিরে পেতে চাই। এটাই এই সরকারের কাছে আমার দাবি। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি। দয়া করে আপনারা আমাদের প্রতি এবং এখনো তারা কোনো বন্ধবাদ জেলবন্দি, যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, একমাত্র আটক আছে। আগামীকাল 28 তারিখ হাইকোর্টে শুনানি হবে। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সকল মহাদেবকে জিজ্ঞাসা করবো, তবে দয়া করে তাদের আগামীকালে জামিন এবং জেল থেকে মুক্তি দেওয়া হয়। এই বলে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মানববন্ধন করতেছি আজকে যে আমি 2009 সালের 24-25 ফেব্রুয়ারিতে বিনা কারণে বিনা দশায় আমি আমার চাকরিচ্যুত হয়ে আমি জেল খাটিয়া দেশে আসছি, ফিরে আইসে আমার জীবনযাপন করতেছি, কষ্ট জীবনযাপন করতেছি। সরকারের কাছে আমার আবেদন যাতে আমাদের এই প্রাপ্য এবং আমাদের এই দুর্নাম, এই বদনাম, এই কলঙ্ক থেকে মোচন করা হোক এবং আমাদের 18,000 বিডিআরকে চাকরিতে পূর্ণ বহাল এবং পূর্ণ দাবি আশা আকাঙ্ক্ষা পূরণ করা হোক। তাই আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি। হাবিলদার ইকবাল।